প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে। আমাকেও করতে হয় একটা স্টেজে এসে, এবং সেইটার সময় সেই 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 ফেজটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি। আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত রাগও পেশ করতে চাই না, কিন্তু আপনাদেরকে যেহেতু বাড়ির লোক ভাবি, সেই জন্য এই ব্যক্তিগত অপমানের কথাটা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। আমার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার ঊর্ধ্বে উঠে প্লিজ সমালোচনা থাকতে পারে, কারুর কোনো কথায় কারুর খারাপ লাগতে পারে, কারুর কোনো কাজে কারুর খারাপ লাগতে পারে, কোনো না কোনো বডি থাকবে, সেই বডির সামনাসামনি বসে কথা হোক প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা তো আমরা তো প্রত্যেককে চিনি, প্রত্যেকে যদি সিনেমার লোক হই, সামনাসামনি বসে কথা বলবো। কেন অসহযোগিতা করতে বাধ্য করা হবে, কেন পেটে লাথি মারা হবে? আমরাও যেমন আপনাদের দেখবো, আপনারাও তো আমাদের দেখবেন, তবে না জিনিসটা হবে। আর আপনারা তো নেই এখানে, আমরা তো সকলে একসঙ্গে কাজ করি। প্রডিউসাররা আছেন বলে আমরা আছি, আমরা আছি বলে আপনারা আছেন, আপনারা আছেন বলে আমরা আছি, আবার আমরা আছি বলে প্রডিউসাররা আছেন। এটা তো একটা পরস্পর নির্ভরশীল একটা ইকোসিস্টেম। না, আমি আবার বলছি শ্রাবণী, সরি, আমি ব্যক্তিগত ওই কে কোথায় আছে সেটা বিগত দিন। আমি একটাই অনুরোধ করব সকলের কাছে, এবং যেহেতু রুদ্র এখন, ওকে অভিনন্দন জানাই, ও বিধায়ক হয়েছে, এবং যে বা যারা দল মত নির্বিশেষে যারা এই জিনিসটা মানে ভার গ্রহণ করবেন, তারা যেন এনশিওর করেন যে যুক্তি হোক, তর্ক হোক, সামনে বসে কথা হোক, কিন্তু কাউকে যেন পাবলিক অ্যাপোলজি দিতে না হয় কোনো কারণেই। কাউকে যেন বয়কট না করা হয়, কাউকে যেন কর্মহীন না করে দেওয়া হয়। সেটা যেরকম একজন হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন পরিচালকের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন প্রযোজকের ক্ষেত্রেও সত্যি। পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা ভিডিও দেখলাম, ভাইরাল ভিডিও, যেখানে তিনি বলছেন যে তার ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে নাকি মুখ বন্ধ করে থাকতে হয়েছিল, এবং সবাইকে নাকি কম্প্রোমাইজ করে থাকতে হয়। আচ্ছা, 2021-এ যখন ওই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগরানি দিবস, ওই রগরানি তখন কি হয়েছিল জানেন? তখন ইতিমধ্যে 2রা মে আমাদের হাজার হাজার কর্মীদের তাদের বাড়িঘর লুটপাট, আগুন জ্বালিয়ে দেওয়া, ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগরানি চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তেও তো 2024 অভয়া হয়েছে, আর 2025-এ আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না। রইল বাকি কম্প্রোমাইজ। দেখুন, আপনি যার উদাহরণ তুলে ধরলেন বা যার কথা উল্লেখ করলেন, সেই রুদ্রনীল ঘোষ, রুদ্র, তাকে কিন্তু দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে তাকে বয়কট করে রাখা হয়েছে, তাকে কাজ দেওয়া হয়নি, তাকে অনেক রকমভাবে উপেক্ষা, অবহেলা করা হয়েছে। তাতেও কিন্তু তিনি কম্প্রোমাইজ করেননি, তাতেও তিনি মাথা নত করেননি, তাতেও তিনি শিরদাঁড়া ঝোঁকাননি। তাই কম্প্রোমাইজ সবাইকে করতে হয়, কথাটা ভুল। কারণ ভারতীয় জনতা পার্টির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তৃণমূল সরকারের চোখ রাঙানি, ধমকানি, চমকানি সব সহ্য করতে হয়েছে। কাজের জায়গায় কারো ছোটখাটো ব্যবসা বন্ধ করে দিয়েছে, তাতেও কিন্তু তারা কম্প্রোমাইজ করেনি, মাথা নত করেনি। তাই সবাই কম্প্রোমাইজ করে, এই কথাটা বলবেন না। গিরগিটিরা করতে পারে, গিরগিটিদের বিষয়টা অবশ্য জানি না, আপনি হয়তো ভালো জানবেন। ভালো থাকবেন, নমস্কার। কেয়া ঘোষ না বললে তো বুঝতেই পারতাম না যে এটা মানে রিয়েল কিছু। আমি তো ভাবছিলাম যে সিনেমার কোনো শুটিং হচ্ছে, পরমব্রত সেখানে কোনো অভিনয় করছেন, এটা ভাবছিলাম। তারপরে দেখলাম যে না, এটা একটা মিটিং, এটা রিয়েল একটা ব্যাপার, এটা শুটিং না, এটা একটা বৈঠক। এবং সেখানে নাকি বিজেপির সদ্য এমএলএ যিনি হয়েছেন
রুদ্রনীল ঘোষ তিনিও ছিলেন, আরো অনেকে ছিলেন। এটা একটা মিটিং এ পরমব্রত এসব নীতিজ্ঞান ফলাচ্ছিলেন। এখানে আমরা ওরা হওয়া উচিত না, এখানে কোনো বিভাজন হওয়া উচিত না, এখানে সবার একসঙ্গে চলা উচিত, কাউকে ব্যান করা উচিত না। কারণ এটা কিন্তু নর্মালি বলার কথা না, কিন্তু পরমব্রত যদি সত্যি উনি নীতি জ্ঞান ইত্যাদি নিয়ে এতটাই ভাবেন, তাহলে এই কথাগুলো ওই আমলেও বলা উচিত ছিল, টিএমসির আমলে বলা উচিত ছিল। এখন টিএমসির আমল চলে গেছে, এখন ব্যান করা হয়েছিল সেসব নিয়ে কথা, এখন এখানে নোংরা পলিটিক্স হয়, এটা হওয়া উচিত না, এইসব কথা। তো যত কথা এখন মনে পড়ছে তখন তো আপনি টিএমসি দলের হয়ে টিএমসির যা যা বলতো সেগুলো বলতেন, টিএমসির সুরে সুর মিলিয়ে কথা বলতেন। এবং সত্যি এই যে মারাত্মক যে পোস্ট মানে 2021-এর রেজাল্ট আউটের দিন উনি এটা পোস্ট করেছিলেন, আজ বিশ্ব রগরানী দিবস ঘোষিত হোক। হ্যাঁ, রগরানী হয়েছিল তো, প্রচুর অত্যাচার হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, প্রচুর বিজেপির অনেক কর্মী মারা গেছিলেন, ঘরছাড়া, লুটপাট প্রচুর। এবং যারা পরিবর্তনের পক্ষে কথা বলেছিলেন তারা সব নানানভাবে শিকার হয়েছেন। আমিও তাদের মধ্যে একজন। আর ওনারা সেটাকে এনজয় করছিলেন। পরমব্রত এই পোস্ট উনি করেছিলেন, আজ বিশ্ব রগরানী দিবস ঘোষিত হোক, খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সরকারটা ফিরে আসার কারণে। আবার সেটাকে সমর্থন জানিয়ে স্বস্তিকা মুখার্জি অভিনেত্রী, তিনি আবার একটা রিয়াকশন দিয়েছিলেন, কি হা 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 হোক 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 হোক, সমর্থন জানিয়ে। আর যে সরকার পাল্টে গেছে, এত নীতি জ্ঞান ফলাচ্ছেন পরমব্রত, বলছেন বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি কম্প্রোমাইজ করেছিলাম। বাচ্চা আর কারোর নেই, বাচ্চা আমাদের নেই, আমাদের বাচ্চার সঙ্গে কিরকম কি হয়েছিল, আমরা কম্প্রোমাইজ করেছি, সবাই কম্প্রোমাইজ করে নিয়েছেন। আপনি করেছিলেন, আপনার বিষয়ে আপনি নিজেরটাকে বলুন। আপনার বাচ্চা কেন, আপনার পুরো ফ্যামিলিটাই তো কম্প্রোমাইজ করা, বেশি কিছু আর ব্যাখ্যাতে যাচ্ছি না। তাহলে আপনি এইভাবে চলবেন, আপনারটাই সবাইকে আবার আপনি নীতিজ্ঞান ফলাবেন, এটা উচিত না, সেটা উচিত না। তো উচিত না যেটা তাহলে উচিত ছিল না, সেটা করছিলেন কেন? আমি দর্শক এটাও দেখেছিলাম, মানে এক তো এইসব লিখেছেন আর করেছেন, এই ভোটের আগে নির্বাচন কমিশনের দপ্তরে নাগরিক কমিটির নাম করে, ওনারা কি নাগরিক আমি জানি না, নাগরিক কমিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকের সঙ্গে নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচনী যে কার্যালয় আছে সেখানে চলে গেছিলেন। সেখানে গিয়ে এই এসআইআর এর বিরুদ্ধে কথা বলেছিলেন। এই যে দেখুন পাশে একজন যে মাঝখানে বসে আছেন, শুনবেন উনি কি বলেছিলেন। পাশে যিনি বসে আছেন মাঝখানে গলায় চাদর দিয়ে, উনি হচ্ছেন টিএমসির নেতা, তন্ময় বলে নাম, প্রার্থীও হয়েছিলেন মনে হয়। তো পরমব্রতকে সাথে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে কথা বলানো হয়েছিল। দেখুন না কিরকম কথা বলেছেন। আজকে খুব সাজছেন তো পরমব্রত, দেখুন ওনার ফেসটা ভালো করে দেখুন। আজকে নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের সিইওর অফিসে এসেছিলাম। এসআইআর যে প্রক্রিয়াটি, সেই এসআইআর জিনিসটা এতটাই একটা সুবৃহৎ এবং এতটাই একটা ট্রুলি ইন্টেন্সিভ বিষয়, খুব ইন্টেন্সিভ একটি কাজ। সেই কাজটি এবং আমাদের দেশটি এমন একটি দেশ, আমাদের রাজ্য এমন একটি রাজ্য যেখানে একটা ইংরেজিতে একটা কথা আছে যে ওয়ান গ্লাভ ফিটস অল, মানে ওয়ান সাইজ ফিটস অল। এই ওয়ান সাইজ ফিটস অল নিয়মটা এসআইআর এর ক্ষেত্রে, আমাদের মতো একটা রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু একটু মুশকিল সৃষ্টি করছে বলে আমাদের মনে হচ্ছে। আর তার কারণটা হচ্ছে যে সবাই তো একরকম ভাবে ডেটা প্রসেস করতে পারে না, সবাই একরকম ভাবে একটি লেখা পড়ে সেটা থেকে কি মানে করব, তার মধ্যে ক্রমাগত বৈদ্যুতির মাধ্যমে নানা রকম কথা চলছে, পাড়ায় নানা রকম কথা চলছে, সব মিলিয়ে একটা খুব বড় কনফিউশনের সৃষ্টি হচ্ছে গোটা জিনিসটা থেকে। এবং সেই জিনিসটা শুরু হয়েছে কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বর কানেকশন থেকে জিনিসটা।
তো সেইখান থেকে তারপরে একটা খুব বড় প্যানিক সৃষ্টি হচ্ছে, যখনই পান থেকে কোনো চুন খসছে তখনই সাধারণ মানুষের মধ্যে, যারা হয়তো খুব বেশি পড়াশোনা করা নন, যারা হয়তো সমাজের অন্তজ শ্রেণীর বা প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের আরো বেশি করে এই প্যানিকটা হচ্ছে যে তাহলে কি আমি আমার ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। তার থেকেও বড় কথা, যে জিনিসটাকে একটা প্রতিষ্ঠা দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে, সেটা হচ্ছে এটার মাধ্যমে তুমি যে ভারতবর্ষের নাগরিক সেটা আরো একবার তোমাকে প্রমাণ করতে হবে। এইটা থেকে কি তাহলে কি আমি নাগরিক থাকলাম না? এটা থেকে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, একটা আতঙ্ক। এইসব বলেছিলেন, কিন্তু আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আতঙ্ক সৃষ্টিটা কে করেছেন? আতঙ্ক কাটানোর জন্য আপনি কি ব্যবস্থা করেছিলেন? আপনি তো নিজে আবার আতঙ্ক ছড়াতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে টিএমসি লোকেদের সঙ্গে। এসআইআর এর সঙ্গে নাগরিকত্বর কি সম্পর্ক ছিল, কিভাবে সম্পর্ক ছিল? আপনি যদি একজন দায়িত্বশীল নাগরিক হন তাহলে সেটা মানুষকে বোঝানো দরকার ছিল। এসআইআর কি শুধু পশ্চিমবঙ্গ হয়েছে? যখন পশ্চিমবঙ্গে এসআইআর চলছিল তার সঙ্গে 12টি জায়গাতে এসআইআর হচ্ছিল, সব জায়গায় এসআইআর স্মুথলি হয়েছে, যত গন্ডগোল পশ্চিমবঙ্গে, এবং এটা নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলেছিল সুপ্রিম কোর্ট। সেখানে আপনি নাগরিক কমিটির সেজে চলে গেছেন টিএমসি নেতার সঙ্গে গিয়ে এসআইআর নিয়ে প্রশ্ন তুলছেন, প্যানিক ছড়াচ্ছে, এই হচ্ছে, আরো অনেক কথা বলেছেন ওখানে। মানুষের ক্ষতি হচ্ছে, অমক হচ্ছে, তমক হচ্ছে, অনেক কথা বলেছেন। আমি শোনালাম না আপনাকে, বিরক্ত লাগছে বলে। এসআইআর এর বিরুদ্ধে, মানে ওনারা সব এসআইআর এর বিরুদ্ধে ছিলেন। আবার আগেও তো দেখেছেন কাগজ দেখাবো না বলতেন, কাগজ দেখাবো না। সারাক্ষণ মানুষকে ভয় দেখিয়ে গেছেন, গুলিয়ে গেছেন, ভদ্র সাজেন, ভদ্রতার আড়ালে মানুষের মধ্যে একটা প্যানিক ছড়িয়ে গেছেন। ওই যে কম্প্রোমাইজ, কিছু পেয়েছেন তার জন্য হয়তো। তো এখন যখন অবস্থার পরিবর্তন ঘটে গেছে, এখন উনি ভদ্র সাজছেন। যে আমি বাচ্চার দিকে মুখ চেয়ে এই করেছে। আপনি কোন দিকে তাকিয়ে থাকেন, কার দিকে কিভাবে চেয়ে থাকেন তো বলা খুব মুশকিল। আপনি পরিষ্কার যা বুঝতে পারছি, আপনি এখন পাল্টি খাচ্ছেন। আপনি টলিউডের কাজ ভাবছেন যে যদি না কাজ দেওয়া হয়, সেই জন্য আপনি পাল্টি খাচ্ছেন। দেখুন, আমি ব্যক্তিগত ভাবে বলবো, প্রতিভার নিরিখে সব মানুষ কাজ করবেন। যার প্রতিভা আছে তাকে কখনো আটকে রাখাও যাবে না। কিন্তু আপনি যদি আপনার মতটা সবার উপরে চাপিয়ে দেন, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আপনি গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন, মত পাল্টাচ্ছেন, আপনার ব্যক্তিগত। আপনি এখানে গলাবাজি করে কি করে কথা বলছেন, আর ওনাকে কথা বলতে কেনই বা ওখানে এতটা দেওয়া হয়েছে সুযোগ, আমি সেটা ভাবছি। আমি শুনছি ওখানে আরো কয়েকজন ছিলেন মিটিং এ, যারাও ওই রকম কথা বলতেন, এখন তারাও রং পাল্টে সুরসুর করে ঢোকার চেষ্টা করছেন। আর আমি রুদ্রনীল ঘোষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাকেও ব্যান করা হয়েছিল। আমি বলছি না যার প্রতিভা আছে তাকে আটকে রাখা হোক, শিল্পী বা কলাকুশলী কাউকে, কিন্তু যারা বাংলার ক্ষতি করেছেন এইসব ভুলভাল কথা বলে, তাদের শিক্ষা দেওয়াটাও জরুরি। তাদের একটা ন্যূনতম শিক্ষা দেওয়াটাও কিন্তু জরুরি। ওই এসেছেন, ভুল করেছি, কম্প্রোমাইজ করেছি, আসুন 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 ফুল দিয়ে গ্রহণ করে নিয়ে নেওয়া, এই লোকগুলো যে কত বড় ক্ষতিকারক, এবং পরে যে কত বড় আবার নতুন করে ক্ষতি করার চেষ্টা করবেন, এটা ভাবা উচিত। আমরা টলিউডকে ভালোভাবে দেখতে চাই। আমি আগেই বলেছি, টলিউডে কোনো পলিটিক্স থাক এটা আমরা চাই না। এমনকি রুদ্রনীল ঘোষেরও বিশাল প্রভাব ওখানে থাক, সেটা আমরা চাই না। টলিউডের মতো করে চলুক। কিন্তু টলিউডের লোকেরা যেভাবে বাংলার ক্ষতি করেছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের ফ্যান ফলোয়ারদেরকে কাজে লাগিয়ে, এটা তো ক্ষমা করা যাবে না। তো ক্ষমা করতে পারছি না আমরা। যারা করেছেন অ্যাটলিস্ট তাদেরকে শিক্ষা দেওয়া উচিত যে আপনারা যে অন্যায়টা করেছেন, ভুলটা করেছেন, রাজ্যকে যে পিছিয়ে দিয়েছেন এতটা, আপনাদেরকে আমরা সহজে ক্ষমা করতে পারছি না। এটা কিন্তু করা উচিত। একটা ন্যূনতম শিক্ষা দেওয়া উচিত এদেরকে সাদরে গ্রহণ করে নেওয়া। ও চাপে পড়ে ওনারা গেছিলেন, কিছু করার নেই, ওনাদেরকে আমরা একটু ওনাদের কিছু করার ছিল না, আর না হলে এগোতে হতো। এসব ন্যাকামিটা বন্ধ করুন। সবাই তো যাননি এই চাপের পরে, সবাই গেছিলেন। হ্যাঁ, ম্যাক্সিমাম হয়তো গিয়েছিলেন, কিন্তু সবাই চলে গেছিলেন কি? অনেক বড় বড় আর্টিস্ট আছেন টলিগঞ্জের, তারা কোনো দলেই যাননি, তারা কাজ করে গেছেন। ওই স্টেজেও যাননি, এই এসআইআর নিয়ে বক্তব্য রাখতেও যাননি, বা গরম গরম ভাষণ বা হুমকি হুঁশিয়ারি দেননি। তারা তাদের মতো করে, হ্যাঁ হয়তো খুব বেশি কাজও পাননি, কিন্তু তবুও তারা চালিয়ে নিয়েছেন। আজকে তাদের কদর বাড়ারই কথা, যে তারা কখনো কম্প্রোমাইজ করেননি। আপনারা করে কম্প্রোমাইজ করেছেন, মধু খেয়েছেন, আবার এদিকে এসে খেতে চাইছেন, বাচ্চার দোহাই দিচ্ছেন। বাচ্চা শুধু আপনার একার হয়েছে? তো কেয়া ঘোষ বলছিলেন
যখন আরো ঘটনা ঘটেছে তখন তো আপনার বাচ্চা হয়নি, অভয়ার কেসে বাচ্চা হয়নি, তখন চুপ করছিলেন কেন? আরো তো কত বাচ্চা 21-এর ভোটের পরে কান্নাকাটি করেছে, কত মানুষের কত অসহায় অবস্থা, তখন তো আপনার বাচ্চা হয়নি। তো তখন তো বাচ্চা হয়নি, তখন তার কার মুখ পানে চেয়ে চুপ করে বসছিলেন? কার মুখ পানে চেয়ে চুপ করে বসছিলেন তখন? এই প্রশ্ন উঠবেই দর্শক, উঠবেই। ফলে একটু ভাবতে হবে, যারা এরকম মানে নিজেকে পরিবর্তন করে নিচ্ছেন রাতারাতি এবং তাদেরকেও এন্ট্রি করে দেওয়া যারা করাচ্ছেন, তাদেরকেও ভাবতে হবে যে এরা মানুষের যা ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি ইন দ্য সেন্স ওই নোংরা দুর্নীতিগ্রস্ত সরকারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছেন এনারা। এটা অপরাধ, অপরাধ। তৃণমূল কংগ্রেস একটা দল ছিল না, ওরা একটা গুন্ডা দুষ্কৃতীদের একটা মানে একটা গ্রুপ ছিল। তারা লুটেছে সরকারটাকে, মানুষকে শোষণ করেছে, আর এইসব আর এইসব লোকগুলো সেই শোষণ কার্যে সহযোগিতা করেছেন। সমদোষী, সমদোষী। রং পাল্টে চলে আসছেন, আমরা গদগদ করে নিয়ে নেবো, গদগদ করে নিয়ে নেবো, গদগদ করে। আমি তো বলেছি আরো অনেক নতুন নতুন মানে ছেলে মেয়ে আছে যাদের প্রচন্ড প্রতিভা আছে, তাদেরকে নিয়ে কাজ করানো উচিত। আমি শুনছি এই মিটিং এ নাকি আবার কোয়েল মল্লিকের স্বামী নেসপাল সিং প্রডিউসার তো কি হয়েছে? আর কেউ সিনেমা প্রডিউস করার কারো কি টাকা পয়সা নেই নাকি? নেসপাল সিং চলে আসছেন, ওখানে সব পুষিয়ে নিয়েছেন, বউকে এমপি করেছেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের, উনি আবার এই মিটিং এ চলে এসছেন। আরো সব দেখছি সব এই মিটিং নাকি সব ছিলেন। আর এই মিটিং গুলো হঠাৎ করে আয়োজন করার কি প্রয়োজন রয়েছে? আমি একটা ঘটনা শুনছিলাম, ইম্পা বলে একটা কি আছে না সংগঠন সিনেমার জগতের, বনি সেনগুপ্তর মা, কি নাম, পিয়া সেনগুপ্ত, তিনি একটা জায়গায় দেখলাম একদিন কি লিখেছেন যে আমরা একটা সংবর্ধনা সভা করব, আমাদের ফ্যাটার্নিটি যারা মানে মিডিয়া টলিউড জগতের যারা এমএলএ হয়েছে তাদেরকে সংবর্ধনা দেবো। আরে তাহলে টিএমসি যারা এমএলএ হয়েছিলেন তখন সংবর্ধনা দিয়েছিলেন? আপনাদের টলিউড থেকে টিএমসি যারা এমএলএ হয়েছিলেন তাদেরকে সংবর্ধনা দিয়েছিলেন নাকি? তো হঠাৎ করে বিজেপির এমএলএদেরকে সংবর্ধনা দেবেন, ব্যাপারটা কি? আর আপনি তো নিজে টিএমসিতে জয়েন করেছিলেন কদিন আগে, মানে একটা সময় দেখেছিলাম ভোটের আগে 21-এর ওই সময়টায় টিএমসিতে জয়েন করেছেন, তো আপনারা হঠাৎ করে সংবর্ধনা দেওয়ার কি এত উদ্যোগ পড়ে গেল? আবার দেখলাম কয়েকজন এমএলএ বলেছেন বিজেপির, হ্যাঁ ঠিক আছে যাবো যাবো যাবো। উনি কেন সংবর্ধনা দিতে চাইছেন জানেন না? এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন, ওখানে লুটে উঠে খেয়েছেন, আবার একটা ঢোকার চেষ্টা হচ্ছে, কেন সংবর্ধনা দিচ্ছেন এটা বুঝতে পারছেন না? যাবো। আমার এইসব লোকেদেরকে নিয়েও চিন্তা আছে। বিজেপিরও যারা এই গদগদ হয়ে যাচ্ছেন, একটু এসে কান্নাকাটি করছেন, সুর বদল করছেন, এই কথায় গদগদ হয়ে যাচ্ছেন, ও বন্ধু তো চাপে পড়ে এরকম করেছিলেন, এখন তো ফিরে আসছেন, যারা এটা করছেন না তারা ভুল করছেন, একটু নিজে ভাববেন ডিপলি। আর এটা কিন্তু নিচুতলায় যারা আছেন লোকজন বিজেপির দলের, তারাও কিন্তু খুবই ক্ষুব্ধ হচ্ছেন বা তারাও দুঃখ পাচ্ছেন যে আমরা যে লড়াইটা করে পরিবর্তন আনলাম, যারা আমাদের বিরুদ্ধে রগড়ানো বা নানান ভাবে কথা বলে মানে এ করলেন, বাজার গরম করলেন, তারা আবার সুরসুর করে ঢুকে পড়ছেন, তাদের মুখগুলো আমাদেরকে দেখতে হবে এটা কি করে সম্ভব। আবার তাদের কি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের দলের লোকেরা যারা ওখানে গেছেন প্রতিনিধি হিসেবে, এটা কি করে সম্ভব? মানুষের মনে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, নিচুতলায় যারা আছেন, যারা পরিবর্তনপন্থী ছিলেন, তাদের মনে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। ফলে এটা ভাবতে হবে, যারা সুরসুর করে ওনাদেরকে নিয়ে নিচ্ছেন, নিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ওই কিছু বলিয়ে টলিয়ে বলে দাও, প্রকাশ্যে বলে দাও যে আমি চাপে পড়ে গেছিলাম, কম্প্রোমাইজ করেছি, বাকি আমি দেখে নিচ্ছি। যারা এইভাবে এগোতে চাইছেন বিজেপির লোকেরা, তাদেরকে ভাবতে হবে যে মানুষ সমর্থন দিয়েছেন পরিবর্তনের জন্য। বেশি পাকামো করলে মানুষের চোখে আপনি কিন্তু খারাপ হতে খুব বেশি দিন মানে খুব বেশি দিন সময় লাগবে না, কিন্তু আপনি মানুষের চোখে খারাপ হতে। ফলে সাবধান। আর আমি শুনছি দর্শক, এই যে রগরানির ব্যাপারটা উনি যে পোস্ট করেছিলেন, আর ওই স্বস্তিকা যেটাকে উনি সমর্থন করেছিলেন, আমি শুনছি যে গড়িয়াহাট থানাতে একটা অভিযোগ হয়েছে। যেহেতু নতুন মুখ্যমন্ত্রী বলেছেন না যে এখনো অভিযোগ করা যাবে, তো এখন পুরোনো কেস হলেও এখন অভিযোগ করা হচ্ছে যে উনি যেভাবে পোস্ট করেছিলেন তার যে অশান্তি হয়েছিল তো এইসবের কারণে, এসব উস্কানি দেওয়ার কারণে। তো সুতরাং ব্যবস্থা নিতে হবে। তো আমি শুনছি যে গড়িয়াহাট থানা কলকাতা, সেখানে অভিযোগ দায়ের হয়েছে পরমব্রত স্বস্তিকা মুখার্জিদের নামে। হওয়া উচিত, ব্যবস্থা হওয়া উচিত। আর্টিস্ট তো কি হয়েছে, আপনাদের আর্টিস্ট আপনারা সেই যোগ্যতা রাখেননি, সেই মর্যাদা রাখেননি, এখন বাচ্চার গল্প শোনাচ্ছেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।